এই মুহূর্তে সিএ নিয়ে এক পক্ষ বলছে যে লক্ষ লক্ষ মানুষ সিএ এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, অন্য পক্ষ বলছে যে সিএ এর জন্য বহু নাগরিক তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আবার অনেকেই বলছে সিএ এর জন্য অনেকের লাভ হবে। সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন কি এতদিনে তা আমরা সবাই জেনে গেছি। 2019 সালে এই আইনটি সংসদে পাশ হয় এবং তার 4.5 বছর পর 2024 সালে অর্থাৎ চলতি বছর 11ই মার্চ তা কার্যকর করে কেন্দ্র সরকার। এবং কার্যকর করার পর যেমনটা শুরুতে যখন সিএবি ছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল, সেই বিল যখন পেশ হয় তখন যেভাবে বিক্ষোভ দেখা দেয় গোটা দেশে, তেমনটা না হলেও বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে গোটা দেশে বিভিন্ন প্রান্তে হচ্ছে সিএএ নিয়ে, এ আইন নিয়ে। আইন প্রণয়ন হয়ে গেছে, তারপরেও কিন্তু তা নিয়ে বিক্ষোভ রয়েছে, তা নিয়ে মতবিরোধ রয়েছে। এবং কিছুদিন আগেই আমরা দেখলাম কেন্দ্র সরকারের গ্যাজেট নোটিফিকেশনের মূলে রাজ্য সরকার এই আইন কার্যকর করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। এখন তারপর বিভিন্ন মহল কিন্তু তা নিয়ে কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে। কে কি বলছে তা জানার চেষ্টা করছি আমরা। সিএএ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান নিয়েছে। কি অবস্থান নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট, তা অবশ্যই আজ আমরা জানার চেষ্টা করব। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সিএএ নিয়ে একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বাম নেতৃত্ব সমীর দেববর্মা। স্বাগত সমীরবাবু আপনাকে। সমীরবাবু, সিএএ গোটা দেশে কার্যকর হয়ে গেছে, এখন আমাদের রাজ্যেও কার্যকর হতে চলেছে। এখন সিএএ নিয়ে আপনাদের দলের কি অবস্থান, আপনার ব্যক্তিগত কি মতামত, রাজ্যে এ নিয়ে কি প্রভাব পড়তে পারে? নমস্কার, যারা এই আলোচনা দেখছেন তাদেরকে সিপিআইএম তথা গণমুক্তি পরিষদ পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বিশেষত নিউজ ভ্যানগার্ড যারা এই আলোচনা ব্যবস্থা করেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আলোচনাটা শুরু করছি। সিএবি মানে সিমেন্ট, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন সংসদে উত্থাপিত হয়েছিল সেই সময় থেকেই আমাদের পার্টি সিপিআইএম সংসদের বিরোধিতা করেছে, সংসদের ভিতরে বিরোধিতা করেছে, রাস্তায় নেমে আন্দোলন করেছে। সেই দিল্লি থেকে ত্রিপুরার বিভিন্ন মহকুমায় এবং রাজধানী আগরতলায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। এবং শুধু বামপন্থীরা নয়, সিপিএম নয়, রাজ্যে বিভিন্ন দল এবং সঙ্গে এনজিওরা তারাও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং সংখ্যাগরিষ্ঠের জুড়ে সংসদে কেন্দ্রের শাসক দল সেটাকে পাশ করিয়েছে। তুমুল বিরোধিতার মধ্যে দিল্লিতে বহুদিন সেই রাস্তা অবরোধ করে শাহিনবাগ, যে বিখ্যাত জায়গা যার জন্য বিখ্যাত হয়েছিল, এই সিবি বিরোধিতা তথা সিএ এর বিরোধিতা করতে গিয়েই যে জায়গায় জমায়েত হয়েছিল সেই জায়গায় মানে ছাত্ররা, যুবরা বাড়ি থেকে বেরিয়ে, ছাত্ররা কলেজ স্কুল থেকে বেরিয়ে আন্দোলনে সামিল হয়েছে। এবং বিশেষত নর্থ ইস্টেও, ত্রিপুরা তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে, বিশেষত আসামেও আন্দোলনের যে ব্যাপকতা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল, যার জন্য সংসদে হয়তো তার সংখ্যাগরিষ্ঠের জুড়ে পাশ করিয়েছে, কিন্তু সেটাকে আইনে কার্যকর করতে, ইমপ্লিমেন্ট করতে কিন্তু পারেননি। এখন এই 2024-এ এসে, ঠিক নির্বাচনের মুহূর্তে এসে আপনার এই ইলেকশনের যে মুড অফ মানে যেটা আপনার কোড অফ কন্ডাক্ট চলছে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার তারা এই যে নির্দিষ্ট যা আচরণবিধি, এগুলোকে কোনো পরোয়া না করে
বিজ্ঞপ্তি জারি করছে, ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে শুরু করেছে। এইগুলা এই সিএ তো কোনোভাবেই এটা আমাদের পার্টি তথা অন্যান্য দলও যারা ধর্মনিরপেক্ষ দল তারা শুরু থেকে এটাকে সমর্থন করে নাই। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সংবিধানের বিরোধিতা করে, সংবিধানকে তোয়াক্কা না করে যেটাকে সমর্থন করা যায় না বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা কল্পনাই করা যায় না। এটা বিশেষত যে 6টা ধর্মের কথা বলা হয়েছে এবং 6টা যে রাষ্ট্র, 3টা রাষ্ট্র, সেই 3টা রাষ্ট্র থেকে যারা ধর্মে নামে বিভিন্ন নামে যে অত্যাচারিত হয়ে ত্রিপুরা তথা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য যে মানে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তথা পরবর্তী সময় 1955 এটাকে সংশোধন করে এখন 2019 যেটাকে সংসদে পাশ করে যেটা আইনে রূপান্তরিত করেছে। এখন এই সম্পর্কে যেমন ত্রিপুরাতেও আন্দোলন হয়েছে, আসামে, বিশেষত আসামে তো অনেক জোরদার আন্দোলন হয়েছে, ত্রিপুরাতে শুধুমাত্র বামপন্থীরা আন্দোলন করে নাই। আজকের যারা শাসকের যে সহযোগী দল হিসাবে যারা পরিচিত ত্রিপুরা মথা, তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন। বিশেষত ত্রিপুরার যে বিভিন্ন গ্রাম পাহাড়ের যে উপজাতির যে যুবক, যা যুবতী, ছাত্র ছাত্রী, তাদেরকে নিয়ে ব্যাপক আন্দোলন করে তুলেছিলেন। মাধববরীর মতো জায়গাতে গুলি চলেছে, সেখানে আহত হয়েছে। সময়বাবু, আমরা এই ইতিহাসটাতে যাব অবশ্যই, কে কি অবস্থান নিয়েছিল, কিন্তু সেটা আমরা কোনো মতেই এটাকে সমর্থন করি না। ঠিক, এটাকে প্রত্যাহার করার জন্য, আইনটাকে কার্যকর না করার জন্য আমরা বিরোধিতা করছি। বিবৃতি দেওয়া হচ্ছে, তারপরে অলরেডি আমরা মানে ময়দানে প্রতিবাদের কর্মসূচি শুরু হয়েছে। যদি কেন্দ্রীয় সরকার এটাকে কার্যকর থেকে বিরত না থাকে, তাহলে ব্যাপক আন্দোলন অন্যান্য দলের সঙ্গে মিলিত, সে দল হতে পারে বা এনজিও হতে পারে, বিভিন্ন যারা বিভিন্ন নামের সঙ্গে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তাদের সঙ্গে সবাইকে নিয়ে যে যার মতো বা এককভাবে আন্দোলন করার জন্য এটা আমাদের ওকে আপনারা করবেন। তাহলে আপনাদের অবস্থান হচ্ছে যে আপনারা এই আইনের বিরোধিতা এখনো করছেন, যেমনটা যখন আইন পেশ হয়েছিল তখন থেকে শুরু করে এখন অবধি আপনারা তখন বিলের বিরোধিতা করেছেন, এখন আইনের বিরোধিতা করছেন, এবং তার জন্য আপনারা এই আইন প্রত্যাহার করার জন্য যা করার, যে পদক্ষেপ নেবার এবং নেবেন, আপনারা সব আন্দোলন, যে আন্দোলন হয় তাতে আপনারা অংশগ্রহণ করবেন, নিজেরা করবেন বা অন্যান্য দলকে সঙ্গে নিয়ে করবেন। এখন কথা হচ্ছে যে আমরা জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং যেহেতু 6টি ধর্মের মানুষকে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতবর্ষে যারা আশ্রয় নিয়েছেন ধর্মীয় নির্যাতনের কারণে তাদের নিজ নিজ দেশে, তাদেরকে ভারত সরকার তাদেরকে সিটিজেনশিপ দেবে এবং তার জন্য নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন পাশ করা হয়। আপনাদের এই বিরোধিতার কারণগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের একটু খুলে বলেন, এবং পয়েন্ট ওয়াইজ যে এই কারণে আমরা এর বিরোধিতা করছি, বা আপনারা যদি এই বিলটির মধ্যে বা এই আইনটার মধ্যে কোনো ধরনের সংশোধন চান বা আপনারা কোনো সংশোধন দাবি করছেন কিনা, সেগুলো যদি একটু বিস্তারিত বলেন আমাদের। এটা কোনো সংশোধন নয়, আমরা তো শুরুতেই বলেছি এটা সংবিধান বিরোধী। আচ্ছা, সংবিধানের মধ্যে লেখা আছে ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারপরে আপনি যেখানে সংবিধানের আর্টিকেল 14 ইকুয়ালিটি মানে আইনের দৃষ্টিতে, আইনের চোখে সবাই সমান, তাহলে এখানে বিশিষ্ট 6টা, ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে 6টা জাতি তো বসবাস করে না, অনেক জাতি তো আছে ভারতবর্ষে। তাহলে এই জায়গাতেই তো বোঝা হইতেছে যে এটা একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে করছে, এটা বিচ্ছিন্ন একটা চিন্তা ভাবনা নিয়ে করছে, এবং এটা নিয়ে ভারতবর্ষের যে শান্তি শৃঙ্খলা বা বিভিন্ন এলাকায় মানে রাজ্য স্তরে বা বিভিন্ন এলাকাগুলোতে এটা নিয়ে সমস্যা হতে পারে। না, এটি মানে এই সমস্যাগুলো কি হতে পারে মানুষের জানা উচিত, আপনারা যেটা ভাবছেন সেটা মানুষেরও জেনে রাখা উচিত। যে ধরুন এখানে 6টি ধর্মের কথা বলা হয়েছে, 6টি ধর্মের মানুষের কথা বলা হয়েছে, এখানে একদম সরাসরি বলতে গেলে মুসলমানদের কথা বলা হয়নি, মুসলিমদের কথা বলা হয়নি। এখন কথা হচ্ছে যে যদি এই 6টি দেশের নাগরিকরা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, 31শে ডিসেম্বর অথবা তার আগে, 31 ডিসেম্বর অথবা তার আগে যারা অলরেডি মানে এরা যদি অলরেডি ভারতবর্ষে রয়েছে এমন মানুষ, এনাদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে কি সমস্যা সৃষ্টি হতে পারে,
এবং যার জন্য আপনারা বলছেন একটা তো আপনারা ধর্মনিরপেক্ষ দেশ এবং তার জন্য যেহেতু অন্যান্য জাতিদের বলা হয়নি, ধর্মের মানুষদের বলা হয়নি, সমানভাবে সবাই, এটা একটা কারণ, আইনের সামনে তো, আইনের চোখে তো সবাই, এটা একটা কারণ। আর সেখানে নির্দিষ্ট কিছু লোকের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এই যে করা হয়েছে, এটা নির্দিষ্ট উদ্দেশ্য করা হয়েছে এটা। তারপরে ধর্মনিরপেক্ষ, এটা একটু কল্পনাই করা যায় না। সংবিধানকে মানে তোয়াক্কা না করে, সংবিধানকে না মেনে এই আইনগুলো বলবৎ করা হচ্ছে, আনা হচ্ছে এটা। আর আপনার আপনি যেটা বলছেন যে কি কি অসুবিধা হতে পারে এই তাদেরকে যদি আইনগতভাবে মানে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। ত্রিপুরা প্রসঙ্গে বা অন্যান্য রাজ্য, বিভিন্ন রাজ্যেই তো সমস্যা বেশি, ত্রিপুরা এবং আসামের সমস্যা বেশি, বেঙ্গলেও সমস্যাটা আছে। ত্রিপুরাতে আমাদের যদি ত্রিপুরার যে ইতিহাসটা আমরা যদি গাঁথি, তাহলে ত্রিপুরাতে এক সময় এখানকার যারা উপজাতি তারা তো সংখ্যাগরিষ্ঠ ছিল। যাই হোক, দেশভাগের পরে 1947-এর পরে এবং পরবর্তী সময় এই যে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, সেই সময়ের সেখানকার যে রিফিউজিরা ত্রিপুরাতে আসে এবং দেশ স্বাধীন হওয়ার সময় যারা আসে, এই তাদেরকে এখানে পুনর্বাসন দিতে গিয়ে যে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা, বড় আমাদের আয়তনের দিক থেকে কত, 10,000 মানে 10,400 কত সামথিং, 10,400 10,500 মতো, 10,500 মতো। এই জায়গার মধ্যে তার যে লোক মানে বসবাস, যে মানে গণবসতি যেটা, যেখানকার এটা ভারতবর্ষে অন্যান্য রাজ্য থেকে অনেক বেশি। এখানে এমনিতেই বহুদিন ধরে একটা ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা নিয়ে এটা দীর্ঘদিন ধরে একটা উগ্রপন্থীর একটা কার্যকলাপ ছিল। এই সমস্ত ইস্যুরই তো একটা অংশ ছিল এটা। এই স্বাধীন ত্রিপুরা চাই বা এই বিভিন্ন কারণে চাই, এখানে তো বিভিন্ন কারণ, তারা এটা অনেকেই এটাকে মানে এটাকে ব্যবহার করেছে যে এখানকার যারা সংখ্যাগরিষ্ঠ ছিল তারা সংখ্যালঘিষ্ঠ হয়েছে, সুতরাং এটা কেন আমরা সংখ্যালঘিষ্ঠ শাসন মানব, সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা একসময় সংখ্যাগরিষ্ঠ, আজকে যারা গরিষ্ঠ হয়েছিল তারা সংখ্যালঘিষ্ঠ ছিল, তাদের শাসন মানব কেন, এই সমস্ত বিভিন্ন ধরনের মানসিকতা তৈরি হয়েছিল। সেখান থেকেই তো বিচ্ছিন্নতাবাদ, এই দীর্ঘ লড়াই, বামফ্রন্ট মোটামুটি 35 বছরের শাসনে, 10 বছর এবং 25 বছরের সাথে এক টানা লড়াই করে 1980-র পর থেকে তো এটা সৃষ্টি। এবং শেষ যে 25 বছর যে মানে 1998 থেকে 93 থেকে যেটা শুরু হলো, বামফ্রন্টের যে তৃতীয় বামফ্রন্ট সরকার থেকে যেটা শুরু হলো, এই যে দীর্ঘ লড়াই তো তার বিরুদ্ধেই করতে হয়েছে, উগ্রপন্থীর বিরুদ্ধে। এখানে ত্রিপুরা যে শান্তি শৃঙ্খলা আনার জন্য, শান্তি শৃঙ্খলা তো এমনিতে এটার প্রশ্নটা এমনি দেখা দেয়নি, যদি বললাম তো উগ্রপন্থী কার্যকলাপ দীর্ঘদিন ধরে ছিল। এটাকে সুস্থিতি আনতে গিয়ে, এটাকে নিউট্রালাইজ করতে গিয়ে বহু লড়াই, বহু রক্ত ঝরেছে ত্রিপুরায়। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এখন ত্রিপুরার যে আপনি যদি সেখানে বলা আছে 6 শিডিউল মধ্যে এটা ইমপ্লিমেন্ট হবে না, আর এই 6 শিডিউলের মধ্যে ইমপ্লিমেন্ট হবে না, আপনি 6 শিডিউল বাইরেই দিলেন, এডিসি এলাকায় ইমপ্লিমেন্ট হবে না, এডিসি এলাকায় হবে না, আপনি এডিসি এলাকার বাইরেই দিলেন। কিন্তু সিটিজেনশিপ, যেখানকার সিটিজেনশিপ পাওয়ার পরে আপনি কি কাউকে ওইখানে যেতে পারবেন না, ওইখানে ব্যবসা করতে পারবেন না, এগুলো কি বলতে পারবেন? এটা তো বলতে পারবেন না। তাহলে এখানকার যে যারা অলরেডি যারা এখানে ওভারলোডেড ত্রিপুরা জনসংখ্যা মানে ডেমোগ্রাফিতে, তো এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনি যদি এই ভারতবর্ষের যে সিএ নতুন যে অ্যাক্ট আনা হচ্ছে সেই অনুযায়ী যদি দেওয়া হয়, তাহলে আরো লোককে, আরো যারা এরকম মানে দাবিদার, যারা এই আইনের মধ্যে আসতে পারে, এই সিটিজেনশিপ তারা পাইতে পারে, এটার মধ্যে যদি দেওয়া হয়, তাহলে তো এটার মধ্যে বিভিন্ন দিক থেকে, জনসংখ্যার দিক থেকে তার ইনব্যালেন্স হবে। তারপর এখানকার যে আপনার তার যে এই যে আর্থিক অবস্থা বলেন, সাংস্কৃতিক বলেন, বিভিন্ন জায়গায় এটা প্রভাব বিস্তার করবে। সুতরাং এই দিক থেকে ত্রিপুরার যে এটা আমরা চিন্তা করতেই পারি না। আপনি আর্থিক অবস্থার কথা বলছেন, সেখানে সেটার কারণ কি, মানে কি মানুষের, তাহলে আপনি বলছেন যারা এখানে স্থায়ী নাগরিক তাদের সুযোগ সুবিধা কমে যাবে বলছেন? না, সুযোগ সুবিধা কমে বলবো না। আপনি বলুন এই জায়গার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছে বা তাদের সুযোগটা কমে যাবে, তাহলে তাদের সুযোগটা তো কিছু আরো লোক বাড়বে, তো আরো লোক বাড়া মানে পারচেজ ক্যাপাসিটি যার করার কতটুকু, লোকগুলো তো তাই থাকবে। এই যে যারা আসিল তাদের মধ্যে নতুন করে যারা ব্যবসা বাণিজ্য করতে আসবে, যারা বিভিন্ন জায়গায় বসবাস করার ফলে, তাহলে
বিভিন্ন জায়গা তার যে ইকোনমিক একটা এফেক্ট করবে। সুমনবাবু, এখানে একটা প্রশ্ন জাগে যে আপনারা বা বামফ্রন্ট এটা মানে কিনা যে ত্রিপুরা রাজ্যে ইললিগাল মাইগ্রেন্টস আছে এবং বহু এরকম অবৈধ অভিবাসী আছে যারা বাংলাদেশ বর্ডার পার করে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে আছে? এটা তো আছে, তো বিভিন্ন ধরনের রেল স্টেশনে ধরা পড়ছে, এয়ারপোর্টে ধরা পড়ছে, বিভিন্ন মোটর স্টেশনে ধরা পড়ছে, আপনার বাংলাদেশ বর্ডারে ধরা পড়ছে। কার সঙ্গে কারসাজি করে কিভাবে আসছে, কিভাবে এসে বসবাস করছে, এটা তো বলা মুশকিল, প্রশাসন বলতে পারে। তাহলে এখন এই যদি আমরা ধরেই নিই যে যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে এরকম ভাবে ইললিগাল মাইগ্রেন্টস আসছে এবং যারা 2014 আগে বলছে এখানে এখন তাদেরকে দেওয়া হবে, এরকম প্রচুর মানুষ অলরেডি ত্রিপুরাতে সেটেলড আছে, আমাদের রাজ্যে সেটেলড আছে। এখন যদি এই ধরনের একটা আইনের মাধ্যমে যদি তাদেরকে সেখানে নাগরিকত্ব দেওয়া হয়, যারা অলরেডি 10 বছর আগে ত্রিপুরাতে এসে গেছেন এবং নিশ্চয়ই 10 বছর ধরে ওনারা ওনাদের মতো করে জীবন জীবিকা অর্জন করছেন, তাহলে তাদেরকে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় সমস্যাটা কি হবে? এবং 2000-এর পর 2014-র 31শে ডিসেম্বরের পর অর্থাৎ 2015 সালের 1 জানুয়ারি থেকে যারা এসছে তাদেরকে নিয়ে এখনো কোনো ধরনের কোনো কিছু কথা তো উঠছে না। হবে, আগামী দিন তো হবে। একবার যদি এটা চালু হয়, এই যদি চালু হয়, যদি সিটিজেনশিপ দেওয়া শুরু হয়, তাহলে তো পরে যারা আসবে আবার একটা হয়তো সংশোধনী আসবে, অ্যামেন্ডমেন্ট বিল একটা আসবে, অ্যাক্ট হবে। আর আপনি এডিসি এরিয়াতে 6 শিডিউল মানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াতে তারা মানে তাদেরকে সুযোগ দেওয়া হবে না, যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এটা হবে না, আসবে না, এই কথাগুলো বলছে। কিন্তু এডিসি এরিয়ার বাইরেও যদি দেন আপনি, টোটাল যে তার যে লোক সংখ্যার, তার যে এখানকার যে বিশেষত যারা আদিবাসীরা, যারা এখানকার যারা আদিবাসী, রিজার্ভেশনের ক্ষেত্রে এফেক্ট করবে বিভিন্ন ক্ষেত্রে। আজকে এক সময় যারা সংখ্যাগরিষ্ঠ ছিল, এক সময় কমতে কমতে আজকে 31%। কোন জায়গায় দাঁড়াবে? না, এখানে এটা এফেক্ট করবে না বলতে এফেক্ট কি হবে? সৌম্যবাবু, তাহলে এখানে আপনি বলছেন যারা আদিবাসী, যারা মানে আমরা নিগোষ্ঠী অংশের মানুষ, জনজাতি বা উপজাতি যাদেরকে বলছি, তারা আপনি বলছেন তারা এফেক্টেড হবে। এখন এখানে একটা প্রশ্ন আমার আছে যে এই যে এই আইনে যারা ধরুন আমাদের পার্শ্ববর্তী, যেহেতু আমরা বাংলাদেশ 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরাও, আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে যারা আসবে তারাই আমাদের রাজ্যে এসে বসবাস করছে, আশ্রয় যেহেতু কাছে, আমরা 3 দিকে যেহেতু একদম আশ্রয় নিয়েছে। এখন কথা হচ্ছে তাহলে কি শুধু এখানে উপজাতি যারা না, অউপজাতিরাই শুধু কে এসছে? উপজাতি অংশের মানুষ কি তাহলে আসেনি? না, আসতেই পারে। আচ্ছা, কারণ এখানে তাহলে যদি উপজাতি অংশের মানুষ এসে থাকে 2014 আগে, তারা যদি নাগরিকত্ব পায় তাহলে সমস্যা কোন জায়গায়? তাদের এখানে আমরা তো কোনো মানে কোনো সম্প্রদায় বিশেষের ক্ষেত্রে আমরা এগুলা তো বলছি না। না, এই যে আপনি বলছিলেন যে সংখ্যালঘু হয়ে যায়, না সংখ্যালঘু না। আপনি এখানে ধরুন এই যে 2011-র যে সেন্সাস, সেই অনুযায়ী তো আমরা 31%। আমরা বলতে কারা? জনজাতিরা, আদিবাসীরা, জনজাতিরা, নিগোষ্ঠীরা, তাহলে ওকে 31%। ওকে, মানে একদম সোজা কথা ট্রাইবালসরা 31%। সেই নিরিখে তো আপনার এই যে রিজার্ভেশন গুলো হয়, ওটা শুধুমাত্র বিভিন্ন চাকরি সুযোগ সুবিধার ক্ষেত্রে না। আপনি বিধানসভা বলেন, লোকসভা বলেন, বিধানসভাতে আপনি যখন এই 2026-এ আবার হবে, আপনি আজকে বলছে ডিলিমিটেশন যখন হবে তখন বাড়তে পারে, সিট বাড়তে পারে, না সিট কমতে পারে ট্রাইবালের জন্য। আচ্ছা, ট্রাইবালের জন্য কমতে পারে কি হবে? কারণ এটা যদি এই পপুলেশন এখনই কিভাবে নাগরিকত্ব নিয়ে রেখেছে, কারণ কাগজপত্র সবাই তো, প্রশাসন যদি কোনো জায়গাতে সহযোগিতা করে তাহলে তো আপনি সেটা অন্য বিষয় হয়ে গেল, সেটা অন্য বিষয় হয়ে গেল, এবং সেটা নিয়েও প্রশ্ন করব আপনাকে, কারণ সেটা নিয়েও প্রশ্ন আছে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে আপনি যেটা বলছেন, বা এটাই যখন প্রশ্ন আসে যে যারা আদিবাসী বা যারা ট্রাইবালস, জনজাতি, উপজাতি, নিগোষ্ঠী, যে নামে আমরা ডাকি না কেন, বা যাদেরকে আবার তিপ্রাসা বলা হয়, ওনারা যদি এই যে বলছেন আপনি 2011 সেন্সাসে 31%, ওনারা যদি সংখ্যালঘু হয়ে থাকেন এবং আপনারা বলছেন ভয় হচ্ছে যে আরো সংখ্যালঘু হয়ে যাবেন, সিট কমে যাবে, সুযোগ সুবিধা কমে যাবে, রিজার্ভেশন কমে যাবে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে তাহলে কি শুধুই বাঙালিরা এসছেন? উপজাতি অংশের বা ট্রাইবাল অংশের, নিগোষ্ঠী অংশের মানুষরা কি বর্ডার পার করে আসেননি আশ্রয় নিতে? না, সম্প্রদায় বিশেষত আমি আসছে, তাহলে কি করতে ওনারা যদি এসে থাকেন তাহলে কি করে সংখ্যালঘু হবে? সম্প্রদায় বিশেষে এখানে এসছে, নাগরিকত্ব পেয়েছে বা আগামী দিন পাবে, এই প্রশ্নটা আমরা বলিই নাই। আচ্ছা, এই প্রশ্নটা আমরা যাই নাই। এখানে যারা
মানে আদিবাসী বাইরে যারা এসছে তাদেরকে দেওয়া হবে না, আদিবাসী দিতে হবে, এই প্রশ্ন আমরা যাচ্ছি না। আচ্ছা, এই টোটাল এক যেটা এটাকে আমরা কার্যকর না 31%-এর সঙ্গে যদি না, আরো না, কয়েক 30 পার্সেন্ট বাইরে থেকে এসে থাকে তাহলে তো না। সেখানে কমার কথা নয়, না, সংখ্যালঘু হওয়ার কথা নয়, বাড়বে আরো। বাইরে অন্য সম্প্রদায় আদিবাসীরা ওইখানকার যারা ধরুন ত্রিপুরাও হতে পারে হুম। বা মগ হতে পারে, চাকমা হতে পারে, তারা এসে যদি বসবাস করে, তারা যদি এখানকার নাগরিকত্ব নেয়, সেই প্রশ্নটা আমরা যাচ্ছি না। আমরা আচ্ছা। বলছি এই একটাই কার্যকর, এটা করলে হুম। মানে ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বিভিন্ন জায়গাতে ওকে এটা- ওকে, আপনি জনসংখ্যার ইমব্যালেন্স বলছেন, অর্থনৈতিক imbalance। অর্থনৈতিক imbalance। আপনি সংস্কৃতির কথা বলছিলেন যে সংস্কৃতির ব্যাঘাত ঘটতে পারে, ইমব্যালেন্স হতে পারে, সেটা কি ধরনের বা হতে পারে, কিভাবে হতে পারে? আপনি এটাতে এফেক্ট করবে না। হুম। আজকে যে আপনি একটা সুষ্ঠুভাবে চলাফেরা মানে চলাফেরা করছেন, তারপরে এই জায়গার মধ্যে একটা কালচারাল দিকটা আমরা যেটাতে এখানকার যারা বিভিন্ন জায়গাতে একটা ধরুন দীর্ঘদিন এখানে 1971-এ মূলত যে বেশি ঢুকেছে তো 1971 পরেই তো এখানে একটা সবাই মিলেমিশে একটা বসবাস করার, ভালো হোক খারাপ হোক, এখানে অনেকের বিরোধিতা ছিল, অনেকে শরণার্থী যারা এসেছিল তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য লড়াই করেছে, এটা নিয়ে দ্বিমত আছে। কিন্তু সেই সময় সমস্ত কিছুকে রাজ্যের স্বার্থেই অনেকে এটাকে আন্দোলন করে বা মানে সরকারের সঙ্গে কাজকর্ম করে কিন্তু এখানে একটা পুনর্বাসন পেয়েছে, একটা শান্তি শৃঙ্খলা একটা আস্থা পেয়েছে। কিন্তু এটাকে কেন্দ্র করেই তো পরবর্তী সময় 1980-র পরে আস্তে আস্তে করে যে ত্রিপুরাতে যে বিভিন্ন উচ্ছৃঙ্খলতা, এই বিচ্ছিন্নতার কার্যকলাপ, এই যে উগ্রপন্থী কার্যকলাপ, এগুলো তো সূত্রপাত সেখান থেকেই। আপনি সেখানে কালচারালটা আপনি এফেক্ট করবেন কেন? আপনি এক কালচার এখানকার যে কালচার যে আমরা চলে আসছি, বললাম তো 1971 মূল যে সব থেকে বেশি যে মানে এখানে মাইগ্রেন্ট মানে যারা রিফিউজি হয়ে এসছে 1971-এর পরে একটা জায়গা তো এসছে। এটার মধ্যে আপনার আমার সঙ্গে সবার সঙ্গে এখন একটা কালচারে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ একটা এসছে। যেমন নতুন করে আসবে, নতুন পরিবেশ, নতুন সৃষ্টি এখানে। নতুন করে আসবে কোথায়, সে প্রশ্নটা হচ্ছে সে জায়গায়। না আছে, এটা তো 2014 সালের আগে যারা অলরেডি এসে অলরেডি বসবাস করছে তাদের কথা বলা হচ্ছে না এখানে। এখন যেটা তাহলে কি আমরা ধরে নেব যে এই মুহূর্তে পরিবেশ খারাপ? না আনঅফিশিয়ালি হয়তো অনেক জায়গাতে আছে, এটাকে এখন অফিশিয়ালি করার জন্য আইনগতভাবে বৈধ নাগরিকত্ব দেওয়ার জন্যই তো প্রস্তুতিগুলো চলছে, এটাতেই তো আমাদের আপত্তি। আচ্ছা, বামফ্রন্ট আমলে এই যে 25 বছর আপনি বলছিলেন, 25 বছরে এই যারা এইভাবে শরণার্থী হয়ে এসেছিলেন বা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে যারা আশ্রয় নিয়েছিলেন ভারতবর্ষে, তাদের সঙ্গে আপনাদের সরকার তখন আপনারা কি করেছেন? কোথায় আশ্রয় নিয়ে তাদেরকে পুশব্যাক করা হয়েছে। পুশব্যাক করা হয়েছে। আচ্ছা, এই ধরনের অভিযোগ আসে যে বামফ্রন্ট আমলে তো তাদের বিভিন্ন যে সরকারি কাগজপত্র করে দেওয়া হয়েছে এবং করে দেওয়া হতো। পুশব্যাক করা হয়েছে তাদেরকে, এবং পুশব্যাক সিস্টেম ছিল। তাদেরকে শরণার্থী হয়ে এসছে, তাদেরকে একটা আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে তো ফিরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তো তারা এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল, চাকমা শরণার্থী বলুন বা বিভিন্ন সম্প্রদায়ের শরণার্থী এসেছিল, সেখানকার সময় বিভিন্ন তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য এসেছিল। এখানে এসছে কিছু মানে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা রাজ্য হিসেবে আসে না, রাষ্ট্র হিসেবে এসছে। রাষ্ট্রের একটা ভূমিকা থাকে, তখনকার কেন্দ্রীয় সরকার সঙ্গে জানানোর পরে কেন্দ্রীয় সরকার যে ভূমিকাগুলো নিয়েছে, যে সাহায্য করেছে, তারাই এগুলোই পেয়েছে। পাওয়ার পরে তাদেরকে পুশব্যাক করা হয়েছে। এখানে তো কাউকে পুনর্বাসন দেওয়া হয়নি, কাউকে তো এখানে স্থায়ীভাবে বসবাস করে না। এখানে তো এরকম তো মাঝে মধ্যে এটা একটা গুঞ্জন তো শোনা যায় যে এটা তো শোনা তো ভোটের রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য বামফ্রন্ট তখন তাদেরকে আশ্রয় দিত এবং তাদেরকে বিভিন্ন কাগজপত্র, সরকারি কাগজপত্র করে দেওয়া হতো। শনিবার দিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দলের অন্যতম জোট শরিক আইপিএফটি তাদের এই আইন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং আইপিএফটি সাংগঠনিক নেতৃত্ব অভিমত যে ষষ্ঠ তফসিল এলাকায় যেহেতু বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করে, তাই এই আইনকে সমর্থন করছে এবং সংশ্লিষ্ট এলাকায় আদিবাসী জনজাতিদের স্বার্থ রক্ষা সম্ভব নয়, কারণ নন এডিসি এলাকায় নাগরিকত্ব প্রদানের ফলে রাজ্যের মোট জনসংখ্যার চিত্র পাল্টে যাবে। এখন এ বিষয়ে ওনারা বলছেন ওনাদের সেই পৃথক রাজ্যের দাবি ওনারা এখনো রাখছেন। এখন কথা হচ্ছে, একদিকে আইনকে সমর্থন করছেন, একদিকে পৃথক রাজ্যের দাবিও করছেন জনজাতিদের মানে সুরক্ষার জন্য বা জনজাতিদের স্বার্থ সুরক্ষার জন্য।
এখন আপনাদের কি মতামত এই বিষয়ে? দেখুন, আইপিএফটি তো তাদের যে ভূমিকা, তাদের যে মানে শাসক না বিরোধী কোন অবস্থানে আছে বোঝা বড় মুশকিল তাদেরকে। কারণ যেদিন থেকে ক্ষমতায় আসার আগে থেকে যে তাদের যে কার্যকলাপ, কখন কখন কি বলে কোনো দায়িত্ব, মানে একটা দলের একটা দায়িত্বশীল যেটা হওয়া দরকার, দায়িত্ব নিয়ে যেটা কথা বলা, এটাকে এই জায়গায় অবস্থানে থাকা দরকার, এগুলো তো আমরা কখনোই দেখি না তাদেরকে। আমরা বলতে, আমরা বিরোধী দল হিসাবে না, ত্রিপুরা জনগণ তাদেরকে এখন বিশ্বাসও করেন না। হ্যাঁ, তাদেরকে বিশ্বাস করেন না, কারণ আপনি সেই বনমূল মানে বড়মুড়ায় যে যে রাস্তা অবরোধ হয়েছিল, সেই সময় তো তারা ঘোষণা করেছিল যে ত্রিপুরা লেন এটা হয়ে গেছে, ত্রিপুরা লেন হয়ে গেছে। ত্রিপুরা লেন হয়ে গেলে তাহলে এখন আবার নতুনভাবে তারা ত্রিপুরা ল্যান্ডের দাবিগুলো এটা থাকে কি করে? এগুলো তো থাকারই কথা না। আজকে যিনি এই কথা ঘোষণা দিয়েছিলেন উনি হয়তো নেই, কিন্তু যারা আছেন তারা তো তাদের দলের যে সেই ঘোষণা সেটা থেকে অস্বীকার করতে পারে না। একটা শাসক দলে থেকে সেপারেট রাজ্যের দাবি কি করে করতে পারে, এটা তো তারাই বলতে পারবে। কারণ এই যে কৌশল জনগণকে, বিশেষ করে মানে ত্রিপ্রাসাদেরকে বিভ্রান্ত করার জন্য যে কৌশলগুলা, যে কৌশল অবলম্বন করলে যারা রাজ্যের জন্য দীর্ঘদিন কাজ করেছে তাদের থেকে সেপারেটভাবে রাখা যায়, দূরে রাখা যায়, এটার জন্য এগুলো করছে। এগুলো তো কিছু না, আবেগ তুলছে। এই ত্রিপুরাল্যান্ডের আবেগ তুলেই তো এই যারা ত্রিপুরা যুবক যুবতী তাদেরকে একটা মানে কি বলবো, কি ভাষায়, ওই যে এরকম একটা উন্মাদের মতো একটা আবেগ, সেই 18 নির্বাচন, একটা আবেগের মধ্যে নির্বাচন হয়েছিল। এটাই তো, এই আবেগটার সুযোগ নিয়েই তো তারা ক্ষমতায় এসছে। কিন্তু এখন ক্ষমতায় এসে এটা হবে না। তারা পরিষ্কার, যারা শাসক মানে সংখ্যাগরিষ্ঠ যে দল বিজেপি, পরিষ্কার বলছে কোনোভাবেই মানা সম্ভব না। সেই জায়গার মধ্যে তাহলে তাদের সঙ্গে তারা সরকার যায় কি করে? এখন আবার বলছে যে সরকার থেকে বলছে মানে আমরা ত্রিপুরা ল্যান্ড আমরা মানে আলাদা রাজ্যের আমরা চাই। এটাই তো মজা তাদেরকে বোঝা। আইপিএফটিসি এর বিরোধিতা করেছিল আপনি যেটা বলছিলেন, এবং ভীষণ বড় আন্দোলনও করেছিল যখন এই বিল পেশ হয় তখন। করেছিল তারা তো আন্দোলন করেছিল, এবং ত্রিপুরা মথাও করেছিল আন্দোলন। ত্রিপুরা মথা তো প্রথমে তো তার জন্ম তো এনজিও হিসাবে, এটাকে বিরোধিতা করার জন্যই তো তাদের জন্ম। কিন্তু আজকে তো এই ত্রিপুরা মথা তো যারা সুপ্রিম কোর্টে কেস করেছিলেন, আমাদের জিএমপির প্রাক্তন সভাপতি, আজকে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, উনিও কেস করেছেন এই সিএ এর বিরুদ্ধে। তারপরে এখানকার যিনি ম্যাডাম পাতালকন্যা জমাতিয়া, উনিও কেস করেছেন। তারপরে বুবাগ্রা মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও কেস করেছেন। কিন্তু আজকে দুইজনই বিজেপির ঘরে ঢুকে মানে শাসন ক্ষমতায় তাদের সহযোগী দল হিসেবে আছে। তারা কদ্দূর এটা বিরোধিতা করবে? তারা এখন শুধুমাত্র কাগজে বিবৃতি দিচ্ছে বা একটা ফোনে একটা সাক্ষাৎকার দিচ্ছে, এটাতেই তারা মনে করে দায় সারা কাজ। যারা এই রক্ত জড়িয়েছে, এই যে মাধববাড়ির যে পুলিশ যে গুলি করেছে, রাজ্যের পুলিশ যে গুলি করেছে, প্রশাসন যে সেখানকার যে আইন শৃঙ্খলা বা এগুলোকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল, এই জন্য এই যে টোটাল যে মুভটা, আন্দোলনটা গড়ে তুলেছিল তো বুবাগ্রা, প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন। উনি আজকে কোথায়? উনি তো নেই। উনি তো সাক্ষাৎ একটা ছোট একটা জাস্ট বিবৃতি দিয়ে খারিজ, কিন্তু কার্যকর শুরু হয়েছে। এখানকারে অলরেডি যেটা রাজ্য স্তরে একটা একটা কমিটি তৈরি হয়েছে, জেলা স্তরে কমিটি তৈরি করার জন্য জায়গাতে কার্যকর শুরু হয়েছে। আপনি দেখুন, একদিকে হলো মানে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এর মধ্যে আবার মানে রাজ্যের বিভিন্ন নির্দেশ যাচ্ছে। এটার মধ্যে কি করা যায়? তারা কাউকে তো কিছু মানছে না, নির্দিষ্ট মানে নির্বাচন আচরণবিধি মানছে না। তারপরে এদিকে যারা এই মানে সিএ কে সামনে রেখে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে ত্রিপুরাতে, তারা এখন নাই, চুপচাপ। ত্রিপুরা মথা চুপচাপ, ম্যাডাম পাতালকন্যা ঘরে ঢুকে বসে আছেন এই বিজেপির ঘরে। তারা কি এখন বিজেপির বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে একটা কথা বলার সাহস রাখবে না। তারা জাস্ট ওই টেলিফোনে একটা সাক্ষাৎকার দেবে, আপনাদের যদি সাক্ষাৎকার চান টেলিফোনে কিছু বলবে, কিন্তু প্রকাশ্যে এসে রাস্তা তারা তো মুছে লেখা দিয়েছে আগামী 6 মাস আন্দোলন করবে না।
যে কোনো আন্দোলন করবে না, এই ত্রিপুরা মাথা, তাহলে কি করে আন্দোলন করবে? এখন কথা হচ্ছে যে সোমবাবু, সাধারণ নাগরিক কি ভাবছে এটা মূল বিষয় এই আইন নিয়ে, এবং বিভিন্ন রাজনৈতিক দল কি অবস্থান নিয়েছে, আপনাদের কি অবস্থান, সেটাই আমরা জানার চেষ্টা করছি। এখন 15ই মে 14 জন বিদেশিকে, যারা আগে বিদেশি ছিলেন এবং ভারতে আশ্রয় নিয়েছিলেন, এই তিনটে দেশের থেকে যারা এসেছিলেন, এরকম 14 জনকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার, হ্যাঁ, শুনেছি। কেন্দ্র সরকার দিয়েছে, এবং এই প্রসেস এখন চালু হয়ে গেছে, এবং সেটা আগামী দিনে এরকম আরো হয়তো হবে, নাগরিকদের অনলাইনে আবেদন চলছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই যে অবস্থান, আপনাদের এই বিরোধিতা কতটুকু কার্যকর হবে বলে আপনাদের মনে হয়? নাগরিকত্ব দেওয়া তো শুরু হয়ে গেছে। বিল হিসাবে যখন হুম, এটা সংসদে আনা হয়, হুম, তখনকার যে আন্দোলন, হুম, এটা তো কেন্দ্রীয় সরকার দেখেছে, হুম, এবং এই আন্দোলনের যে গতি প্রকৃতি সবগুলো দেখেই তো তারা কার্যকর করতে এই যে 4.5 বছর পরে 4.5 বছরের মধ্যে কিন্তু কার্যকর করতে সাহস করেন। হুম, এখন আমরা মনে করছি যে তাদেরকে রাজনৈতিক অবস্থানটা, হুম, তাদের যে বেকায়দা অবস্থায় এখন কেন্দ্রের শাসক দল খুব বেকায়দা আছে এই ইলেকট্রাল বন্ড নিয়ে, হুম, খুব এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা এই ইলেকশন চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি ইমপ্লিমেন্টেড, অলরেডি এখানে চালু হয়েছে। এই অবস্থার মধ্যে আপনি মার্চ মাসে এটা কি করে তারা নির্দেশ দেয়, হুম, কি করে নির্দেশ দেয় বলুন? এইটা তো আপনি তাড়াহুড়া কিসের? তারা আইন লোকসভায় সংখ্যাগরিষ্ঠের যুগে মানে জোরে রাজ্যসভায় কায়দা করে এটা পাস করে একটা অ্যাক্ট করিয়েছে, হুম, কিন্তু এরপরে এটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি ধরেই নেয় যে আবার শাসন ক্ষমতায় আসবে, তাহলে এত তাড়াহুড়া কিসের? এটাকে আসলে নির্বাচনী এই যে সময় তারা যে টোটালি একটা খুব একটা বেকায়দায় মানে পড়ে গেছে কেন্দ্রের শাসক দল, এখানে ভারতবর্ষের জনগণের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সিএটা যাতে কার্যকর হয় এই জন্য মানে প্রশাসনিক যে নির্দেশ মানে গেজেট আকারে নোটিফিকেশনগুলো এটা ইমপ্লিমেন্ট করেছে। এবং আমাদের দল তো পরিষ্কার, যে পরিষ্কার বক্তব্য, অলরেডি প্রতিবাদ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, কর্মসূচি হয়েছে, সেখানে এনজিওরা ও তাদের মতো করে আন্দোলন করছে, অন্যান্য রাজনৈতিক দল যারা ধর্মনিরপেক্ষ মানে চরিত্রকে যারা সমর্থন করে দল হিসেবে যারা দাবি করেন, যেমন রাজ্যের কংগ্রেস দল অলরেডি বলেছে, ইন্ডিয়া জোটের মধ্যে যারা আছেন বিশেষ করে কয়েকটা রাজ্যে তো তারা বলেছেই তারা এখানে ইমপ্লিমেন্ট করবে না, ইমপ্লিমেন্ট করবে না, তারা মধ্যবিত্ত চিন্তা করবে, তারা এটা তাদের ব্যাপার। কিন্তু বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল তারা তো বলেছে যে এটা সিএর বিরুদ্ধে, এবং একভাবে আবার আন্দোলনের যদি এরকম ভাবে আসে, আপনি গোটা দেশে যদি আমরা দেখি তাহলে সিএ এর যে আইনের আসল প্রভাবটা কোন কোন দেশগুলোতে পড়বে, যেগুলো বর্ডারিং স্টেটগুলো বেশি পড়বে। সেখানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে, উত্তর পূর্ব রাজ্য রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এবং পশ্চিম দিকে পাঞ্জাব রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে প্রভাবটা ওখানে পাঞ্জাবে বেশি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পড়বে। বাকি দেশ কি এটা নিয়ে খুব বেশি চিন্তিত? না, চিন্তা সব জায়গাতেই থাকবে, চিন্তা থাকবে না কেন? কারণ এটা তো নাগরিকত্ব পেলে তো এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকবে এমন না তো, সে তো অন্য রাষ্ট্রে গিয়ে বসবাস করবে। যেখানেই যায় আউটসাইডার হিসেবে যখন যাবে তখন তো সেখানকার একটা আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাঘাত। তাহলে প্রশ্ন জায়গাতে যদি আপনি দেখুন, সংসদে পাস হওয়া অ্যাক্ট হওয়া কৃষি বিল ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, কৃষি বিল ফিরিয়ে নিতে বাধ্য, কার্যকর করতে পারেনি। তাহলে সেই জায়গার মধ্যে অ্যাক্ট হওয়ার পরে এটার বিরুদ্ধে এখন অনেকে বলছে আন্দোলন করা যায় না, আন্দোলন করে কি হবে? আপনি আন্দোলন দেশের মানুষ যদি চায়, অধিকাংশ যেখানে এফেক্টেড রাজ্যগুলা সেই জায়গাতে আন্দোলনে এমন জায়গায় যদি পৌঁছে কেন্দ্রের শাসক দল বাধ্য হতে পারে এটাকে কার্যকর করা থেকে বিরত থাকতেই পারে। কারণ আমি তো বললামই, সংসদে পাস করা কৃষি বিল এবং এটা অলরেডি নোটিফাইড করা, এগুলা কার্যকর করতে পারেনি। তাহলে অলরেডি তো নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন, দিয়েছে যাদের দিয়েছে, এখন এটা কেন্দ্র বুঝবে। কিন্তু ইলেকশন প্রসেস শেষ হওয়ার পরে এটা এখন যেহেতু ইলেকশন চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট আছে, আন্দোলনও করার জন্য এখন যোগাযোগ বা বিভিন্ন ধরনের প্রচারমূলক এগুলো চলছে, কিন্তু নাই যে মনে হয় বলছে না যে আপনি এনজিওরাও করছে, বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু বিক্ষোভ আস্তে আস্তে এটা
বড় আকার নেবে। শোভাবু, এখন বলা হচ্ছে যে এই আইন নিয়ে বিভ্রান্তিও ছড়ানো হচ্ছে বিভিন্ন অংশ থেকে। কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে, কিছু অর্গানাইজেশন হোক, সংস্থা হোক, বা কিছু রাজনৈতিক দল হোক। এখন কথা হচ্ছে যে এই আইনটার ফলে যারা স্থায়ী নাগরিক তারা কি সত্যি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন? এক, ত্রিপুরার ক্ষেত্রে আমি বলছি। 2 নম্বর, এই যে একটা পৃথক রাজ্যের দাবি, যখনই কোনো জিনিস, সেটা সিএএ হোক বা যে কোনো উন্নয়নমূলক অন্য কোনো কাজের সময় হোক, একটা পৃথক রাজ্যের দাবি আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন, এই ভাবনা থেকে কি নিগোষ্ঠী অংশের মানুষ বেরিয়ে আসতে পারবে না? আর পৃথক রাজ্য ছাড়া কি নিগোষ্ঠীদের উন্নয়ন সত্যি কি সম্ভব নয় আমাদের রাজ্যে? না, এখানে ত্রিপুরার যে ছোট্ট একটা রাজ্য, 10,000 প্রায় 500 বর্গ কিলোমিটার, এটা এদিশে এরিয়া আছে 7,300 মতো বর্গ কিলোমিটার। তাহলে বাকি এটা কত রইল? নন এডিসি এলাকা। হ্যাঁ, নন এডিসি, তাহলে 3,000 সামথিং। এই এলাকা নিয়ে নতুনভাবে একটা রাজ্য করা, তারপর ত্রিপুরা রাজ্যের যে জিওগ্রাফিক্যাল যে মানে অবস্থান, ভৌগোলিক যে অবস্থান, আপনি সাবরুম থেকে শুরু করে আপনি যদি চুরাইবাড়ি যান, কয়বার এদিসি এরিয়া ঢুকবেন, কয়বার আপনি বেরোবেন। আমি তো মিজোরামে গেছি, মিজোরামে গিয়ে ঢুকলাম, এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্টে নামার পরে সঙ্গে সঙ্গে ইনার লাইন আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে, সব কাগজপত্র ঠিক করতে হয়েছে ঢুকা মাত্র। এখানে তো এরকম না, আপনি সাবরুম থেকে যাত্রা শুরু করলেন, সাবরুমের শহরটা নন এডিসি, আপনি একটু বেরিয়ে আসলেই এডিসি, আবার আপনি জোলাইবাড়ি ওই সমস্ত এরিয়াতে চলে আসার পরে বাইক এই সমস্ত কিছু এরিয়াতে চলে আসার পরে আবার নন এডিসি, নন এডিসি, আপনার কতবার চেক হবে, এখানে ইনার লাইন বা বিভিন্ন ধরনের এই যে রাজ্য, মানে এডিসিকে সেপারেট রাজ্য করা, এটাতে কতখানি ভৌগোলিকভাবে অযৌক্তিক। এটা যদি মানে সুস্থ মাথায় চিন্তা না করে, তাহলে আপনি এটা কল্পনাই করতে পারবেন না। আপনি যদি চোরাইবাড়ি থেকে যাত্রা শুরু করেন, চোরাইবাড়ি, তারপরে কিছুক্ষণ চলে এলেন আপনি এই পানিসাগর, এমন হবে, একই অবস্থা। তারপরে এই ছোট্ট রাজ্য, এটার মধ্যে আমাদের যে এখন অবস্থা, যে নিজের মধ্যে যে অবস্থান, এক জায়গায় যেভাবে গড়ে উঠেছি, এই জায়গার মধ্যে দুটা রাজ্য যখন সৃষ্টি হবে, শহর এলাকাতে একটা রাজ্য, গ্রামের একটা এলাকাতে একটা রাজ্য, এইটা অবাস্তব। এই অবাস্তব চিন্তাতে এটাকে পিছনে তো মানে এটার পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে তো এইগুলো রাজনীতি করেছে যারা আজকে শাসন ক্ষমতা এবং সহযোগী শক্তি হিসেবে আছে, এগুলা মানে স্বপ্ন দেখেই তো এগুলো করেছে। যারা এগুলা দেখেন এখন বুঝতে পারছে জিনিসটা, এবং যাদের সঙ্গে আছে তারা বলছে এটা করব না, এটা অবাস্তব। তারা কিন্তু এই যার মধ্যেও, কারণ হুট করে তো এই আবেগ হুট করে তো যাবে না, আবেগটা কাটতে একটু সময় লাগে। কিন্তু আপনার ভারতবর্ষের শুধুমাত্র মানে আমরা তো বলছি না, তো সিপিএম না, ভারতের যে জাতীয় কংগ্রেস, আপনি দেখেছেন এটার মধ্যে যারা প্রেস বিবৃতি দিয়েছে, তাদের সাক্ষাৎকারে যা কথাগুলো বলেছে, ভারতবর্ষের এই ইন্ডিয়া জোট মানে নির্বাচনটার পরেই আপনি দেখুন, আর পরিষ্কারই তো বলেছে ইন্ডিয়া জোট ক্ষমতা আসলে তো এটাকে বাতিল করবে, তারা সিএ বাতিল করবে। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে সিএ বাতিল হবে, কিন্তু ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় না আসে তখন সিএ তাহলে বিরুদ্ধে আন্দোলন হবে, রাস্তায় নেমে আন্দোলন, যেভাবে সবাই মানে সব মানুষকে নিয়ে, জনসাধারণকে নিয়ে আন্দোলন যা হবার, আন্দোলন করার পরে আন্দোলনের গতি যে জায়গায় নিয়ে বললাম তো, কৃষকদের আন্দোলনে তো কৃষকদের কাছে তো মাথা মতো বাধ্য হয়েছে। এখনো কৃষকের দিল্লিরা ঢুকতে দিচ্ছে না। কি হচ্ছে, হরিয়ানাতে শাসক দল প্রচারে যেতে পারে না, পাঞ্জাবে যেতে পারে না, যেখানে কৃষকরা যেখানে অত্যাচারিত হয়েছে, তারা বলছে তো দিল্লিতে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমরাও গ্রামে ঢুকতে দেবো না, কৃষকরা বলছে, যা আমরা পত্রপত্রিকায় যা পড়ছি এরকম দেখছি। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সুতরাং ক্ষমতায় আসি কিন্তু সিএর বিরুদ্ধে আন্দোলন চলবে, আসলে তো বাতিল হবে, না আসলে রাস্তায় নেমে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। ওকে, রাস্তায় নেমে আন্দোলন হবে। তাহলে একটা বিষয় হচ্ছে যে ধরুন এই যে বলা হয় প্রায় 15 মিলিয়ন বাংলাদেশি নাগরিক এই মুহূর্তে অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে, যদি আইএনডিআই জোট ক্ষমতায় আসে, তাদের নিয়ে আপনাদের কি চিন্তাধারা আছে? আপনারা কি করতে পারেন তাদের নিয়ে? নাগরিকত্ব তো এখানে দেওয়ার প্রশ্ন আসছে না, আপনারা বলছেন সিএ বাতিল করবেন, এবার তাদের সিএ বাতিল করবেন। এখন সেখানে 15 মিলিয়ন বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষরা রয়েছেন,
সেখানে হিন্দুরাও রয়েছেন, সেখানে মুসলিমরাও রয়েছেন, বা বৌদ্ধরাও রয়েছেন, বিভিন্ন ধর্মের রয়েছেন। এখন তাদেরকে নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কিনা? 1964 থেকে 2013 অবধি বলা হচ্ছে প্রায় 11 মিলিয়ন, এবং প্রায় এখন এই মুহূর্তে 15 মিলিয়ন বলা হচ্ছে প্রায় 2,30,600 জন প্রত্যেক বছর বাংলাদেশ থেকে ইলিগালি ইন্ডিয়াতে মাইগ্রেট হচ্ছে। না, এই ইলিগালি যেটা আসছে এটাকে বিভিন্ন রাষ্ট্রে, শুধুমাত্র 3টা রাষ্ট্রের কথা বলা হয়েছে, তো আরো তো রাষ্ট্র আছে, প্রতিবেশী রাষ্ট্র তো আরো আছে, তিব্বত আছে, মায়ানমার আছে, শ্রীলঙ্কা আছে। সেখানকার শ্রীলঙ্কা থেকেও তো তামিলনাড়ুতে অনেক মানে শরণার্থী এক সময় এসেছিল। বিভিন্ন আরো পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র থেকে আসছে, কিন্তু সেখানে ফিরে যাওয়া তামিলনাড়ু থেকে, এই তামিলনাড়ুতে যারা আশ্রয় নিয়েছিল, শ্রীলঙ্কা থেকে যারা এসেছিল তারা তো ফিরে গেছে। এবং এখানে বিশেষত বাংলাদেশ, বিশেষ করে তো বেশি আসে তো বাংলাদেশ থেকেই, কিন্তু বাংলাদেশের যে সরকার আছে তাদের সঙ্গে আপনি কখনো, আমরা তো শুনিনি কখনো যে আলোচনা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, সেখানকার এরকম পরিস্থিতি যাতে না হয়। মাঝে মধ্যে একটু দেখি দুর্গাপূজার সময় একটু গন্ডগোল হয়, মানে দুর্গা প্রতিমা বা এরকম এই যেখানে পূজা হয়, পূজা মণ্ডপগুলো ভাঙা হয়, আগুন দেওয়া হয়, এগুলো হয়তো সেই প্রকৃতি যখন উন্মাদনার সৃষ্টি হয়, সেখানকার যারা সংখ্যা লঘু হিসাবে যারা আছে তারা যাতে সুস্থভাবে থাকতে পারে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার যে দায়িত্ব, সেখানকার যে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে যে সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক বডি আছে, সেখানে কি এখানে কি আমরা তো শুনি নাই, এখানে এটা তোলা হয়েছে বাংলাদেশ থেকে যাতে এখানে শরণার্থী না আসে, তারা যাতে এখানে তাদের যেখানে আছে সেখানে যাতে ভালোভাবে থাকতে পারে। এইগুলা তো মানে কোনো পত্রপত্রিকায় তো কোনো এরকম বৈঠক হওয়ার পরে, যেমন এখানে কিছুদিন আগে G20 বৈঠক হয়ে গেল, এই সমস্ত সময়ে তো আমরা এগুলা শুনিনি যে এরকম ভাবে যে আলোচনা হয়েছে যাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিভাবে এই শরণার্থীর সমস্যায় কিভাবে পড়ছে, সেখানকার জনসংখ্যায় এফেক্ট করছে, জনসংখ্যাটা প্লাবিত হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, জনসংখ্যা, এইগুলা নিয়ে সেভাবেই যারা ক্ষমতায় আছে তারা আন্তর্জাতিক স্তরে মানে এটাকে কীভাবে করতে পারে নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবে। কারণ এখানে এইভাবে আপনি এখানকার যে মানে যে তার যে জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক যে অবস্থান, আমাদের এখানে বাস্তব যে অবস্থা, আমরা কতটুকু লোক নিতে পারি। হ্যাঁ, আগরতলা শহরের মধ্যে আপনি যদি এখন ইচ্ছা করলে কোনো, এখন এমন অবস্থা জায়গা কিনতে চান কিনতে পারবেন না, এমন জায়গা হয়েছে যে এই যে ধানি জমি, এগ্রিকালচার ল্যান্ড, এই যে লুঙ্গা জমি বা বিভিন্ন জায়গাতে জলা জায়গা, পুকুর জায়গা সবগুলা বরাদ হচ্ছে, গড় হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, আপনি জায়গা তো সংকুচিত হচ্ছে, মানুষ কি করবে, আপনি কোথায় রাখবেন? তাহলে এই সমস্যাগুলো যেখানে আছে, যে রাষ্ট্রেই আছে, সেই রাষ্ট্রে যাতে থাকতে পারে সেই ব্যবস্থাগুলো করার জন্য সেখানকার যদি আন্তর্জাতিক স্তরে তাতে চাপ সৃষ্টি হতে পারে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো এরকম অর্থনৈতিক অবরোধ করতে পারে, বিভিন্ন ধরনের অবরোধ তার যে সুযোগ আছে বড় রাষ্ট্র হিসাবে, সেখানকার ভারতবর্ষ আমেরিকার তো বন্ধু রাষ্ট্র হিসাবে মানে অনেকে দাবি করে, সেইভাবে আমাদের ভূমিকাও আছে সেখানকার, তাহলে তাদেরকে কাজে লাগানোর জন্য আমেরিকা দিয়ে বা পাকিস্তানকে বা বাংলাদেশকে চাপ, এটা হয়েছে কি? আমরা তো শুনিনি কখনো। এগুলো তো এই চিন্তাগুলো তো রাখতে হবে না। আপনি আসছে, শরণার্থীরা আসছে, কিন্তু এখানে এই যে বিভিন্ন এক করে আজকে 3টা মানে 6টা ধর্মের যে মানে মানুষজন যারা সম্প্রদায়, তাদেরকে আপনি নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করলেন, বাকিরাও তো আসছে। শুধুমাত্র 6টা ধর্মের সম্প্রদায়ের লোকেরা আসছে এমন না তো, এখানে তো মুসলিমও আসছে, তারাও তো বিভিন্ন কারণে আসছে। তারা হয়তো এখানে ধর্মীয় নির্যাতন হয়েছে, কিন্তু ওই দেশে ধর্মীয় নির্যাতন হওয়ার কথা না, কিন্তু এখানে তারা হয়তো বসবাস করা, এখানে হয়তো মানে তার যে ইনকামের যে রাস্তাটা, এখানে যেমন কৃষিকাজে বা বিভিন্ন রিক্সা চালা, উবের চালা, বিভিন্ন জায়গাতে, অনেক জায়গায় শুনি এটা, সকালে এসে রিক্সা চালিয়ে যায়, উবের চালিয়ে যায়, বিকালে চলে যায়, এরকম আসামেও শুনি, অনেকের কাছে এটা শুনলাম। আমাদের লোকেরা বর্ডার ক্রস করে আসছে, তাহলে তো আবার বর্ডার সিকিউরিটির উপর আপনারা তাহলে প্রশ্নবোধক চিহ্ন ছেড়ে দিচ্ছেন।
থাকতেই পারে। এটা আচ্ছা। কিভাবে হয় এটা তো বর্ডার সিকিউরিটি যারা পাহারা দিচ্ছেন তারাই বলতে পারবেন, কিন্তু আসে বিভিন্ন জায়গাতে ধান চাষ করতে, যারা ধান রোপণ করে মানে এরকম জমি চাষ করতে আসামে আমি শুনেছি এটা, যারা আসামের এখানে বসবাস করেন। এখন 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 প্রশ্ন হচ্ছে যে কথাটা বারবারই হচ্ছে এখন আলোচনার মধ্যে যেটা আসে যে এখানে মনে হবে যে যারা এই মুহূর্তে আসছে বা যারা আগামী দিন আসতে চলেছে বা যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এখন নাগরিকত্ব দেওয়া হবে বললে অনেকে হয়তো চলে আসতে পারে, কিন্তু বারবার একটা কাট অফ ডেট ঠিক করা হয়েছে, যেটা হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে। এখন তার আগে যারা এসছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেন্সাস হলে পরে হয়তো ধরা পড়তে পারে যে পারফেক্ট কতজন মাইগ্রেন্টস এই মুহূর্তে আমাদের রাজ্যে আছে বা ভারতবর্ষে আছে। সেন্সাস তো হচ্ছে না, 2021-তে হওয়ার কথা। ঠিক আগামী দিনে হবে এবং তারপর নিশ্চয়ই সেটা হবে, ধরা বেরোবে। পড়বে। সোনাবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। শেষ প্রশ্ন আপনার কাছে, সরকারের কাছে কোনো বার্তা আপনাদের থাকবে কিনা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সিএএ নিয়ে? আমাদের তো বা একটাই CAA এর দাবি, অবস্থান নিয়ে। সিএর অবস্থান নিয়ে আমাদের একটাই দাবি, এটাকে কার্যকর করা বন্ধ করতে হবে। এটা কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যা ভূমিকা হওয়া দরকার সেভাবে রাষ্ট্র যেন চলে, সেটাই আমাদের মত থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আজ আপনাদের অবস্থান স্পষ্ট করার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সমীর দেববর্মা, বিশিষ্ট বাম নেতৃত্ব, এবং রাজ্যের সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে চলেছে, এই আইন নিয়ে প্রধান বিরোধী দল বামফ্রন্টের অবস্থান আপনারা শুনলেন। আগামীতে আমরা অন্যান্য রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত অবশ্যই জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব, তাই আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে